প্রিয় এইচএসসির শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষায় যে 5টি কাজ তোমাকে অন্যান্য পরীক্ষার্থীদের থেকে একটু এগিয়ে রাখবে, ভালো হবে না যদি এরকম 5টি কাজ আমরা আগে থেকে জেনে যাই? কারণ এই 5টি বিষয় এতটাই গুরুত্বপূর্ণ এবং এতটাই বেশি তোমাকে অন্য পরীক্ষার্থীদের থেকে এগিয়ে রাখবে কি যে সবাই চাইবে যে 5টা বিষয় আমি জেনে নিই। সো স্ক্রল না করে একটু সময় নিয়ে যে 5টা কথা আমি বলি, অবশ্যই 5টি স্টেপ খুব মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। চলো আলোচনাটা শুরু করা যাক। ফার্স্ট অফ অল, আমাদের যে কাজটা করতে হবে, আমরা যখন কোনো একটা সাবজেক্ট পড়া শুরু করি এবং সেই সাবজেক্টের মধ্যে যখন আমরা কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার, যেহেতু সামনেই আমাদের এক্সাম, আমাদের মোটামুটি সবগুলো সাবজেক্টেরই ডেডিকেটেড যে চ্যাপ্টারগুলো রয়েছে এক্সামে, সেই ডেডিকেটেড চ্যাপ্টারগুলো একবার হলেও কিন্তু মোটামুটি আমাদের পড়া হয়েছে। বা এরকম যদি কেউ থাকে যে না আমার একেবারেই পড়া হয়নি, সামনে পরীক্ষা, একেবারে কিচ্ছু পড়িনি, তার কথা একেবারে ভিন্ন প্রসঙ্গ, হি ইজ অ্যান এক্সেপশন। তো কোনো একটা সাবজেক্টের যখন কোনো একটা স্পেসিফিক চ্যাপ্টার আমি পড়া শুরু করছি, চ্যাপ্টারটা যখন আমার পড়া শেষ হয়ে গেল একবার অথবা দুইবার, এর পরবর্তীতে এক্সামের আগে যখন সবগুলো সাবজেক্টের ডেডিকেটেড চ্যাপ্টার শেষ হয়ে যায়, এখন হচ্ছে একটা স্টুডেন্ট সবচেয়ে বেশি ডিলেমায় ভোগে যে এক্সাম হয়তো আর 1 মাস পরে, 10 দিন বা 15 দিন পরে, আমার তো চ্যাপ্টারগুলো শেষ, সবগুলো সাবজেক্ট কমপ্লিট, এখন আমি কি করব? এখন কি আমি শুয়ে বসে রিলস দেখব? আমি কি রেস্ট নিব? নাকি এখন আমি যেই চ্যাপ্টারগুলো বা সাবজেক্টগুলো টপিক বা চ্যাপ্টার শেষ করেছি সেগুলো একটু ভালো মতো আবার একটু রিভিশন করে নিই? কারণ রিভিশন যত বেশি করতে পারবো তত বেশি কিন্তু ওই সেম টপিক আমার মধ্যে মাথায় ঘুরপাক খাবে এবং আমার এক্সামে কিন্তু রিপ্রেজেন্টেশনটা আর একটু ভালো হবে। সো দ্যাটস ওয়াই আমি এখানে বলতেছি যে একটা অ্যাক্টিভ রিকল কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রয়োজন। এমন হয় যে কিছু স্টুডেন্টরা আছে, লাইক সে যদি মানবিকের স্টুডেন্ট হয়, সে যদি ভূগোল অথবা পরিণতি নিয়ে পড়ছে, অথবা সে যদি ইকোনমিক্স পড়ে থাকে, সে একটা চ্যাপ্টারে খুব সুন্দর করে কিছু কিছু টপিক রয়েছে সেগুলো রিডিং পড়ে যাচ্ছে। এখন শুধুমাত্র রিডিং পড়লাম 30 মিনিট বা 1 ঘন্টার মধ্যে ওই চ্যাপ্টারটা আমি শেষ করলাম, এখানে কিন্তু আমার পড়াটা শেষ নয়। বরঞ্চ ওই চ্যাপ্টারটা বা টপিকটা যখন আমি শেষ করছি, তার কিছুক্ষণ পরে তুমি পারো বইটা হয়তো বন্ধ করবে, বইটা বন্ধ করে তুমি চোখ বন্ধ করবে, চোখ বন্ধ করে যে টপিকটা পড়লে, যে বিষয়টা শিখলে, সেটা একটু নিজে নিজে মাথায় একটু রিকল করার চেষ্টা করো, তো যেটাকে আমরা বলি একটু পুনরায় স্মরণ করা। বিভিন্ন আজাইরা ঘটনা আছে সারাদিন আমাদের সাথে ঘটতে থাকে, যখন সারাদিন ওইসব আজাইরা ঘটনা শেষ করে আমরা যখন বাসায় ফিরি বা পড়ার টেবিলে বসি, তখন খুব সুন্দর করে এগুলো আমরা রিকল করি। আজকে কয়টা রিলস শেয়ার দিলাম, কোন মেয়ে আমার কোন রিলসে একটু রিয়াক্ট দিল, এগুলো একটু দেখার ইচ্ছা জাগে না? সো এইগুলো রিকল না করে পড়ার টেবিলে যেই সাবজেক্টটা, যে চ্যাপ্টারটা শেষ করতেছো, ওইটা আরেকটু রিকল করার চেষ্টা করো। এই অ্যাক্টিভ রিকলটা কিন্তু অনেক স্টুডেন্ট করে না, সেজন্য দেখা যায় তারা খুব সুন্দর করে একটা চ্যাপ্টার শেষ করে, পড়াশোনা করে, বলে আমরা তো পুরো চ্যাপ্টার পড়ে শেষ করেছি, কিন্তু না, তার কোনো অ্যাক্টিভ রিকল নেই, সে ওটাকে পুনরায় কিন্তু ঝালাই করার চেষ্টা করছে না। এখানে কিন্তু স্টুডেন্টরা একটু পিছিয়ে যায়। সো এই কাজটা কিন্তু অবশ্যই তোমাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। দ্বিতীয় যে কাজটা করতে পারো তা হলো রিভিশন শিডিউল। হ্যাঁ, বলতে পারো যে স্যার আপনি তো রিভিশনের কথা বললেন, সবাই তো রিভিশনের কথা বলে, কিন্তু না, আমার রিভিশন ট্যাকটিক্সটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি একদিনে যেমন সবগুলো সাবজেক্ট পড়ে শেষ করতে পারবো না, আবার একদিনে যদি একটা সাবজেক্ট নিয়ে পড়ি, সেই একটা সাবজেক্টের সবগুলো চ্যাপ্টারও আমার পক্ষে কিন্তু পড়া সম্ভব নয়, কারণ ইন্টারের সিলেবাসটা একটু ভাস্ট বা লার্জ টাইপের হয়ে থাকে। দ্যাটস ওয়াই আমি বলতেছি, আমার যে রিভিশনটা, সামনে যদি আমার ইয়ার ফাইনাল থাকে, সামনে যদি আমার বোর্ড এক্সাম থাকে, আমার কাছে যদি 5টা 6টা বা 7টা 8টা 10টা চ্যাপ্টার থাকে, ওই চ্যাপ্টারগুলোকে আমি রিভাইজ করব, বাট একটা শিডিউলের মধ্যে নিয়ে আসবো। আমার চেষ্টা থাকবে প্রতি 1 দিন অথবা প্রতি 2 দিন অথবা প্রতি 3 দিন পর পর আমি একটা চ্যাপ্টার রিভিশন দিব বা আমি একটা সাবজেক্টকে রিভিশন দিব। তখন দেখা যাবে কি এলোমেলোভাবে আমার রিভিশনটা ঘুরপাক খাবে না, যে একই দিনে আমি শুধু আইসিটি নিয়ে পড়ে আছি, বা পরপর 2 দিন 3 দিন আমি শুধুমাত্র ইংলিশ নিয়েই পড়ে আছি, অন্য অন্য গ্রুপ সাবজেক্টগুলো আছে বা বাংলা আছে, এগুলোকে আমি অ্যাভয়েড করতেছি। এই প্রবলেমটা ক্রিয়েট হয় না। দ্যাটস ওয়াই ইউ মাস্ট সেট আ রিভিশন শিডিউল। আচ্ছা, নেক্সট যে কাজটা তুমি করতে পারো তা হলো দ্য ফেইমেন্ট টেকনিক। ফেইমেন্ট টেকনিক না আসলে কি? অনেকের কাছে এটা খুব বেশি নতুন মনে হতে পারে যে স্যার ফেইমেন্ট বিষয়টা আসলে কি, এটা তো আগে পরে কখনো শুনিনি। আমি যদি একটু সিম্পলি তোমাদের এক্সপ্লেইন করি, দেখো, তোমরা যারা এই স্টেজে রয়েছো, ইন্টারমিডিয়েটের যারা স্টুডেন্টরা আর কি, তোমরা দেখা যায় কি নিজেরা একটা টপিক পড়তেছো, নিজে নিজে পড়ে ওই টপিকটা হয়তো কিছুটা সুপারফিশিয়াল একটা কনসেপ্ট তোমার মাথায় আছে, মানে হালকা হালকা বা ঝাপসা টাইপের একটা কনসেপ্ট আছে। এখন আমি আদৌ কি কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছি কি না, এটা নিজে তো অবশ্যই বোঝা খুব জরুরি। এই বোঝাটা আমি কিভাবে বুঝবো? দেখো, যখন আমরা গ্রুপ স্টাডি করি, গ্রুপ স্টাডিতে মনে করো যে 4জন পার্সন আছে, 1 2 3 4,
এই চারজন মানুষের মধ্যে একটা ইন্টার কানেকশন হবে বা একটা ইন্টারাকশন হবে এখানে, এইভাবে কিন্তু আবর্তিত হতে থাকবে। এই চারজন মানুষ তারা কি করবে, একই সেম টপিক তারা পড়ছে, একই সেম চ্যাপ্টার তারা চারজনেই পড়েছে, কিন্তু কে কতটুকু বুঝেছে এবং কে বোঝেনি সেইটা একজন যখন আরেকজনকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে তখনই কিন্তু বোঝা যাবে। যখন দেখা যাবে কি আমি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছি, ওই চ্যাপ্টারটার উপর আমার এক্সপার্টাইজ কতটুকু আসছে সেটা জাজ করার জন্য আমি আমার আরেকটা ফ্রেন্ডকে ওই বিষয়টা পড়াই। যেমন ইউনিভার্সিটিতে কিন্তু আমরা এরকমটা অনেকেই করি যে সেমিস্টারের আগে দেখা যায় কি সারা সেমিস্টার যেই ফ্রেন্ডটা পড়তেছে না, ব্যাক বেঞ্চার্স, ক্লাস বাঙ্কার, ও চলে আসে টপারের কাছে, এসে কিন্তু খুব সুন্দর করে বিষয়টা বুঝে নেয়। তো এরকম অনেক ফ্রেন্ড আছে আমার আর কি। যাই হোক, তো তোমাদের ক্ষেত্রে এই বিষয়টা খুব ইফেক্টিভ হতে পারে, তোমরা এই পেমেন্ট টেকনিকটা ফলো করতে পারো। হয়তো অনলাইন কলে আসতে পারো, অথবা তোমরা অফলাইনে যে কোনো একটা পিসফুল একটা স্পেস সিলেক্ট করো, তারপর ওইখানে তোমার একজন দুইজন বা ততোধিক বন্ধু যাদের সাথে তুমি কমফোর্টেবল, তুমি যে টপিকটা বুঝেছো সেই সার্কেলের মধ্যে তুমি ওদেরকে ওই টপিকটা বোঝানোর চেষ্টা করো। যখন টপিকটা বোঝাবে তখনই তুমি আসলে জানতে পারবে যে ওই টপিকটার উপর তোমার দক্ষতা কতটুকু। তুমি যদি আটকে যাও, ওদেরকে সঠিকভাবে বোঝাতে না পারো, বা ওদের প্রশ্নের যদি তুমি অ্যান্সার না করতে পারো, তাহলে তুমি মোটামুটি নিশ্চিত যে এই টপিকের প্রিপারেশন আমার এখন পর্যন্ত ভালোভাবে হয়নি। বা সিমিলার ওয়ে কিন্তু তোমার অপোজিট পার্সনের জন্য এটা কিন্তু অ্যাপ্লিকেবল। আচ্ছা, নেক্সট আমরা যে কাজটা করতে পারি, একটা মাইন্ডফুল রাইটিং। শুধুমাত্র পড়বো কেন, আমি যদি নিজের মতো ভাবে, যে আমরা বলি না ইংলিশে সবচেয়ে ভালো তারাই করতে পারে যাদের ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা অনেক বেশি ভালো। এই জন্য বলে যে তোমরা যা শিখলে, যা বুঝলে, বা যেটুকু তোমরা জানতে পারলে ওইটুকু নিজের মনের মধ্যে না রেখে একটা সিঙ্গেল পিস অফ পেপার তুমি নাও, একটা পেপার নাও, একটা পেন নাও, নিয়ে ওই টপিক সম্পর্কে তুমি যা জানো ওইটাকে ক্রিটিসাইজ করো, ইভালুয়েট করো, অথবা জাস্ট ওইটাকে ডেসক্রাইব করো, যা পারো করো। যখন তুমি লিখছো, লেখার সময় যতটুকু মনে রেখেছিলে পুরোটুকু যদি তুমি লিখে শেষ করতে পারো, তাহলে তোমার মেমোরাইজেশনটা ভালো হয়েছে। ভিতরে যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে, তাহলে তোমার স্ট্রাকচারাল প্রবলেমগুলো আছে, এদিকে তুমি একটু ফোকাস দিতে পারো। অথবা তোমার ভোকাবুলারি, শব্দ চয়ন খুবই পোর, তাহলে কি করতে পারো, ভোকাবুলারিটা আরেকটু এনরিচ করতে পারো। সো যখন তুমি একটা শেখা বিষয় লিখতে যাবে, লিখতে গেলেই আসলে দেখবে তোমার এক্সামের যে ভিজুয়াল রিপ্রেজেন্টেশনটা, ওটাই কিন্তু তুমি তোমার ওই পেপারটাতে দেখতে পাচ্ছ। ওখানে যে ভুলগুলো করবে সেই ভুলগুলো কিন্তু এখনই সংশোধন করে নিতে পারো তোমার এক্সামের আগে। সো এই কাজটা করলে কিন্তু তুমি অন্যদের থেকে অবশ্যই একটা বেটার মার্ক ডিজার্ভ করো। দ্য ফার্স্ট, লাস্ট নট বাট দ্য লিস্ট, আচ্ছা, প্র্যাকটিস টেস্টিং। বিষয়টা হচ্ছে কি, প্র্যাকটিস তো আমরা সবাই করব। দেখা গেল ইকোনমিক্সের উপর আমার বোর্ড এক্সাম সামনে, সবগুলো চ্যাপ্টার আমার ক্লিয়ার করা হয়ে গিয়েছে, এখন আমাকে তো মডেল দিতে হবে, টেস্ট পেপার সলভ করতে হবে, এটসেট্রা কোনো একটা কোয়েশ্চেন ব্যাংক আমাকে সলভ করতে হবে। এই সলভটা আমি কিভাবে করব? এই সলভটা আমাকে অবশ্যই করতে হবে কিছু টাইম কন্ডিশনের মধ্যে। যখন কোনো সময়ের বাধ্যবাধকতা থাকে না, তখন আমরা অনেক আননেসেসারি বিষয়ের দিকে ফোকাস করে ফেলি। এমন হতে পারে যে একটা সাবজেক্টের একটা পার্টিকুলার চ্যাপ্টারের উপর আমি একটা মডেল টেস্ট দিচ্ছি, ওই মডেল টেস্টটা যখন আমি দিচ্ছি আমার কাছে কোনো টাইম শিডিউল নেই। এখন এক্সামে তো আমার জন্য একটা টাইম ফ্রেম থাকবে, ওই সময়টাতে যদি আমি 30টা এমসিকিউ সলভ করার ক্যাপাবিলিটি এখন থেকেই তৈরি না করি, তাহলে আমি এক্সাম হলে গিয়ে কীভাবে 30 মিনিটে 30টা এমসিকিউ সলভ করবো, অথবা 70 মিনিটে কীভাবে আমি 7টা সিকিউ এর অ্যান্সার করবো। সো দ্যাটস ওয়াই এখানে অবশ্যই একটা স্পেসিফিক টাইম কন্ডিশন, এবং এক্সামে যে টাইম ফ্রেমটা থাকে তার থেকে যদি আরও কম সময় কোনো স্টুডেন্ট এখনই ওই সেম মার্কের অ্যান্সার করতে পারে, তাহলে তার জন্য এটা একটা অবশ্যই প্লাস পয়েন্ট। অনেকে আছে 7টা সৃজনশীলই অ্যান্সার করতে পারে না, 4টা, 5টা, 6টা পর্যন্ত অ্যান্সার করে। আমি 10 মার্ক, আমি 15 মার্ক পর্যন্ত ছেড়ে দিয়ে আসছি, তাহলে আমি এখানে প্লাস মার্ক কীভাবে ক্যারি করতে পারবো? 80 তো সম্ভব না, 90 প্লাস তো এটা একেবারে ড্রিম হয়ে যায়। সো দ্যাটস ওয়াই একটা স্টুডেন্ট যে এই 5টা বিষয় ফলো করে চলবে, সামনে যার এক্সাম, অবশ্যই অবশ্যই আমি শতভাগ গ্যারান্টি দিতে পারি যে সেই স্টুডেন্ট তার অন্য অন্য যারা কম্পিটিটর্স রয়েছে তাদের থেকে অবশ্যই এগিয়ে থাকবে। আমরা আমাদের এই স্টেজে এসে এই স্টেপগুলো ফলো করি, তোমরাও কিন্তু এখন থেকে এই যে কোয়ালিটিগুলো আছে এগুলো কিন্তু তোমাদের মধ্যে অ্যাডপ্ট করে নিতে পারো। এখন বিষয়টা হচ্ছে, এই কোয়ালিটিগুলো তোমাদের মধ্যে যদি থাকে, বা কারোর মধ্যে যদি কম বেশি নাও থেকে থাকে, এবং সামনে যেহেতু আমাদের এক্সামটা অ্যাপিয়ার করতে হবে, আমাদের প্রিপারেশনটা যদি গোছানো না হয়, তাহলে কি করতে হবে? তাহলে কিন্তু আমাদের জানতে হয় যে শর্ট টাইমে শর্ট সিলেবাস কিভাবে কভার করতে হয়, অর্থাৎ সিলেবাসটাকে আগে শর্ট করে নিয়ে আসতে হয়, তারপরে জানতে হয় কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। এটা করে যারা একটু চালাক বা ফাঁকিবাজ স্টুডেন্ট, ওরা সব কিছু পড়ে না, ওরা কিন্তু
এক্সামের আগে অল্প কিছু পড়ে যায়, কিন্তু যারা অনেক বেশি জানতে চায় বুঝতে চায় ওরা সব চ্যাপ্টার সব কিছু প্রতিটা লাইন পড়ে যায়। সো তোমাদের যদি প্রিপারেশন এখনও ওইভাবে গোছানো না হয়ে থাকে, তোমরা পরীক্ষার টেনশনে একেবারে দেখা যাচ্ছে ঘুমই হচ্ছে না, এরকম অবস্থা যদি কারো হয়ে থাকে, তোমাদের জন্য একটা সুখবর যে আর্টসকম কিন্তু তোমাদের জন্য অফার করছে একটা টাইপ ভিত্তিক একাডেমিক কোর্স। টাইপ ভিত্তিক একাডেমিক কোর্স বলতে আসলে কি বোঝায়? এই কোর্সে মানবিকের যতগুলো সাবজেক্ট রয়েছে, ইতিহাস, পরিনীতি, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান, যুক্তিবিদ্যা সহ অনেক ধরনের সাবজেক্ট তোমাদের রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারে কনসেপচুয়াল ক্লাস কিন্তু এখানে অফার করা হচ্ছে, এবং প্রতিটা ক্লাসের একটা কি ফিচার হচ্ছে ওই চ্যাপ্টারের যে টপিকগুলো রয়েছে সেই টপিকের গুলো থেকে কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট সিকিউ এর জন্য, কোন কোন টপিক বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, এগুলো কিন্তু চ্যাপ্টারের শুরুতে অ্যানালাইসিস করে দেওয়া থাকে। সো এই অ্যানালাইসিসটা জানতে পারলে কিন্তু একটা চ্যাপ্টারের উপর, একটা সাবজেক্টের উপর আমাদের ওভারঅল যে প্রিপারেশনটা এটা আরও বেশি গোছালো হয়, আরও বেশি স্মুথ হয়, এবং একজন স্টুডেন্ট কিন্তু আরও বেশি কনফিডেন্ট হয় তার এক্সামটা অ্যাপিয়ার করার জন্য। সো তোমরা যারা এখনও দুশ্চিন্তায় ভুগছো, তোমরা চাইলে কিন্তু আমাদের আর্টস কমের এই কোর্সটাতে এনরোল করতে পারো, এবং বিস্তারিত জানতে কিন্তু অবশ্যই আমাদের পেজে নক দিতে পারো, অথবা যোগাযোগ করতে পারো কিন্তু তোমাদের এই নিচে দেওয়া নাম্বারে। এবং লাস্ট একটা কোয়েশ্চেন তোমাদের প্রতি, এই 5টা কোয়ালিটির কথা যে আমি বললাম, তোমাদের কাদের মধ্যে এই 5টা কোয়ালিটি রয়েছে, অথবা তোমার এমন কোনো ফ্রেন্ড কি আছে যার মধ্যে একটা কোয়ালিটি নেই, সেই ফ্রেন্ডকে কিন্তু অবশ্যই মেনশন করতে ভুলবে না, এবং তোমার মধ্যে কোন কোন কোয়ালিটিগুলো আছে বা কোন কোন স্টেপগুলো তুমি ফলো করো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।